আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই সবাই শুনতে পাচ্ছ? আমি কাউকে শুনতে পাইনি এখনো। জি স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো গত ইয়ের আগে, যেটা আমাদের ভ্যাকেশনের আগে, আমরা রেস কন্ডিশন নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং তার কিছু সলিউশন আমরা দেখছিলাম। আমাদের মোটামুটি, হ্যাঁ বলো। কেউ 24 তোমার কথা শোনা যাচ্ছে না। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। স্যার 24 গতদিন হ্যাঁ বলো। বুঝতে পারছেন, আরেকবার বলো, কথা কেটে গেছে। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। স্যার আচ্ছা লাস্ট দিন যে ক্লাস গুগল ফর্মে অ্যাটেন্ডেন্স দিতে বলে, স্যার গতদিন যে ক্লাস হয়নি অ্যাটেন্ডেন্স দিতে বলেছিলেন গুগল ফর্মে, স্যার আমি তো গিয়েছিলাম ওখানে, স্যার দেখাচ্ছিল আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে এটা নিয়ে কথা বলছি, অসুবিধা নেই, ঠিক আছে, ওটা সলভ করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা মানে ক্লাসে গিয়ে শুরু করি। আমার কথা এমনি স্পষ্ট শোনা যাচ্ছে তো নাকি? আচ্ছা, তো গতদিন আমরা যে সলিউশন গুলো নিয়ে আলোচনা করছিলাম রেস কন্ডিশনে, আমরা জানি যে রেস কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কখন রেস কন্ডিশনটা হয়, যে যখন তুমি একটা রিসোর্স শেয়ার করো এবং শেয়ার রিসোর্সটা যদি একাধিক প্রসেস একসাথে অ্যাক্সেস করতে যায়, তখন ওই রিসোর্সটাতে কেন্দ্র করে তোমার একটা রেস কন্ডিশন অ্যারেস্ট করতে পারে। তা আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে যে কোনো একটা প্রসেস যদি কোনো একটা রিসোর্স শেয়ার রিসোর্সকে অ্যাক্সেস করতে চায়, প্রথমে সে কি করবে, এটাকে আগে লক করবে, তাই তো? তো এই যে সে লক করে ফেললো, অন্য প্রসেসগুলো কি করে বলতো? অন্য প্রসেসগুলো তো আর এইটাকে লক করতে পারছে না, তার মানে তারা কি করে বলতো? একটা ইনফাইনাইট লুপে ওয়েট করতে থাকে না, যে আনলক হলো কিনা, নাকি? আচ্ছা, তাহলে এই যে তোমার ইনফাইনাইট লুপে আনলক হলো কিনা চেক করতে থাকা, এতে করে কি হয়, যে প্রসেসগুলো আনলক হলো কিনা চেক করছে, তারা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কাজ করতেছে না, তাই না? তারা শুধুমাত্র চেক করতেছে যে রিসোর্সটা আনলক হলো কিনা। তাহলে এভাবে চিন্তা করো যে আমার যদি P0 P1 P2 থাকে প্রসেস, হ্যাঁ, ধরো P0 হচ্ছে একটা রিসোর্স, শেয়ার রিসোর্সকে লক করে ফেলেছে, করে সে কাজ করছে। তো তোমার রেডি কিউতে কিন্তু P1 P2 আছে, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, যে যদি আমি রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং ইউজ করি, তাহলে কি প্রত্যেকটা প্রসেসকেই কিছুক্ষণ করে টাইম দিতে হবে না? একটা টাইম কোয়ান্টাম তো দিতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো P0 কে যদি আমি সে কথার কথা 4 মিলি সেকেন্ড সময় দিই, এই P0 4 মিলি সেকেন্ডে কি করবে বলতো? সে তো শেয়ার রিসোর্স অ্যাক্সেস করে সেটা নিয়ে কাজ করতে শুরু করবে না, কারণ P0 তো লক করতে পেরেছে। আচ্ছা, এখন 4 মিলি সেকেন্ড চলে যাওয়ার পরে যদি আমি P0 কে কনটেক্সট সুইচ করে P1 কে সুযোগ দিই, তোমার শেয়ার রিসোর্স কিন্তু এখনো লকড, এটা কিন্তু আনলক হয়নি। তাহলে P1 কে যদি সুযোগ দিই, P1 কি করবে বলতো? P1 কি ওই শেয়ার রিসোর্সটা অ্যাক্সেস করতে পারবে? পারবে না তো, তাই না? কারণ এটা তো অলরেডি লকড। তাহলে P1 কি করবে? একটা 4 মিলি সেকেন্ড ধরে একটা ইনফাইনাইট লুপে শুধু ঘুরতে ঘুরতে থাকবে না, যে রিসোর্সটা আনলকড হলো কিনা। আচ্ছা, এখন যদি আমি P1 কে বাদ দিয়ে 4 মিলি সেকেন্ড পরে যদি P2 কে সুযোগ দিই, P2 ও 4 মিলি সেকেন্ড ধরে কি করবে বলতো? শুধুমাত্র ইনফাইনাইট লুপে চেক করতে থাকবে না যে রিসোর্স আনলকড হলো কিনা। তাহলে এই রকম দেখো, তোমার যদি এখানে যদি আরো প্রসেস থাকে P3 P4, এই সবগুলো প্রসেসকেই সবাই যদি ওই মানে শেয়ার রিসোর্স অ্যাক্সেস করতে চায়, তাহলে এই চারটা প্রসেসই যদি ওই একই শেয়ার রিসোর্স অ্যাক্সেস করার চেষ্টা করে এবং চারজনকে যদি অপারেটিং সিস্টেম শিডিউলিং এ 4 মিলি সেকেন্ড করে সময় দেয়, একটা প্রসেসও কিন্তু রেস কন্ডিশন মানে ইয়ে শেয়ার রিসোর্সটা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু 4 মিলি সেকেন্ড করে সময় যদি নষ্ট করে, দেখো তো এই চারজন 16 মিলি সেকেন্ড সময় নষ্ট করবেন না সিপিইউর,
কিন্তু আসলে কি কোনো প্র্যাকটিক্যালি কাজ করতে পারবে? না। আচ্ছা, তাহলে কি করা যেত? দেখো তো এরকম করা যেত কিনা যে আমি যদি এইভাবে চিন্তা করি যে ধরো আমার P0 যেহেতু এই রিসোর্সটাকে লক করে রেখেছে, তাহলে P1 যদি এই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে চেষ্টা করে, তাহলে সে তো দেখবে যে এটা লকড, তার মানে এটা ইউজ করা যাবে না। তাহলে সে ইনফাইনাইট লুপে না ঘুরে সেটা কি করবে? এই ফারুকের মাইকটা ইয়ে করি, মিউট করি, আওয়াজ আসতেছে। আচ্ছা, তাহলে দেখো কার মাইক থেকে নয়েজ আসতেছে? আচ্ছা, দেখো যেটা বলছিলাম যে P0 যদি ক্রিটিক্যাল সেকশন বা শেয়ার্ড রিসোর্সটাকে লক করে রাখে, P1 যদি এই রিসোর্সটাকে লক করার চেষ্টা করে বা অ্যাক্সেস করার চেষ্টা করে, সে সেটা করতে পারবে না, এবং না পেরে সে কি করবে? ইনফাইনাইট লুপে না ঘুরে P1 নিজ দায়িত্বে স্লিপে চলে যাবে। ঠিক আছে, তাহলে P1 যখন নিজ দায়িত্বে স্লিপে চলে গেল, তার মানে অপারেটিং সিস্টেম খেয়াল রাখবে যে যেই প্রসেস এই মুহূর্তে স্লিপ মোডে আছে, অপারেটিং সিস্টেম সেটাকে কিন্তু আর শিডিউলিং এ আনবে না। তার মানে তুমি যদি রাউন্ড রবিন শিডিউলিং ইউজ করো, অপারেটিং সিস্টেম কিন্তু P1 কে আর শিডিউল করবে না, কারণ P1 এখন কিসে আছে বলতো? P1 এখন স্লিপ মোডে আছে, রাইট? তাহলে ইনফাইনাইট লুপে না ঘুরে আমি যেটা করব, যদি আমি ক্রিটিক্যাল সেকশন বা শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করতে চেষ্টা করে ফেল করি, আমি সোজা নিজ দায়িত্বে স্লিপ মোডে চলে যাব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এইভাবে চিন্তা করি, P0 রিসোর্সকে লক করে রেখেছে, P1 রিসোর্স অ্যাক্সেস করার চেষ্টা করছে, তাহলে P0 যেহেতু লক করে রেখেছে, P1 কি স্লিপে চলে যাবে না? আচ্ছা, এখন P1 যেহেতু স্লিপে চলে গেছে, অপারেটিং সিস্টেম তো P1 কে রানই করবে না, তাই না? কারণ এটাকে শিডিউলই করবে না। তাহলে P0 যেহেতু তোমার অলরেডি কাজ করছে, একটা সময় P0 কি হবে বলতো? ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাবে না? বের হয়ে যাওয়ার সময় সে কি করবে? এই লকটা ছেড়ে দিয়ে লকটাকে আনলক করে দিবে না? আচ্ছা, P1 যদি লকটাকে আনলক করে, দেখো তো যেই রিসোর্সটাকে সে লক করে রেখেছিল, ওই রিসোর্সটাকে লক করতে গিয়ে ফেল করার কারণে P1 স্লিপে আছে না? দেখো তো। তাহলে P0 কে কি করতে হবে? যখন সে রিসোর্সটাকে আনলক করবে, তাকে অ্যাডিশনাল আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে গিয়ে যেহেতু প্রসেস P1 স্লিপে চলে গেছে, এই P0 কে দায়িত্ব নিয়ে এই P1 কে আবার ওয়েক আপ করতে হবে। তাহলে স্লিপ এবং ওয়েক আপের আইডিয়াটা বোঝা গেল? আমি যদি কোনো একটা রিসোর্স লক করে ফেলি, তাহলে তো অন্য কোনো প্রসেস এই রিসোর্সটা অ্যাক্সেস করতে পারবে না। অন্য কোনো প্রসেস যদি রিসোর্সটাকে অ্যাক্সেস করতে চেষ্টা করে, তাহলে সে কি করবে? যেহেতু ফেল করবে, তাহলে সে ইনফাইনাইট লুপে না ঘুরে একটা স্লিপ কমান্ড দিয়ে নিজেকে স্লিপ মোডে নিয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যেহেতু সে স্লিপ মোডে চলে গেল, অপারেটিং সিস্টেম তাকে আর সুযোগই দিবে না কখনো, কারণ সে আর শিডিউলিং ডিসিশনে আসবে না। তাহলে তাকে আমি শিডিউলিং ডিসিশন আনতে গেলে কি করতে হবে? তাকে ওয়েক আপ করতে হবে। তাহলে এই ওয়েক আপটা করবে কে? তাকে এই ওয়েক আপটাকে করবে হচ্ছে যেই প্রসেসটা রিসোর্সকে লক করে রেখেছিল, সে যখন এই রিসোর্সটাকে আনলক করবে, তখন সে নিজ দায়িত্বে যারা যারা স্লিপে আছে তাদেরকে আবার সে কি করবে? ওয়েক আপ করে দিবে। তাহলে এই যে স্লিপ এবং ওয়েক আপ, এখানে কি দেখো তো অপারেটিং সিস্টেমের কি কোনো ভূমিকা আছে? নাকি যেই প্রসেসগুলো রিসোর্স অ্যাক্সেস করতেছে তারা সিনক্রোনাইজেশন করতেছে না? এটুকুই বোঝা আছে? এখানে কিন্তু যেই প্রসেসটা স্লিপে যাচ্ছে, তাকে ওয়েক আপ করার জন্য কিন্তু অপারেটিং সিস্টেম কোনো দায়িত্ব নিচ্ছে না। ওয়েক আপ করতে হবে কে? যেই প্রসেসটা আনলক করবে রিসোর্সটা, সেই প্রসেসটা হচ্ছে নিজ দায়িত্বে তাকে ওয়েক আপ করবে। তাহলে এই যে স্লিপ এবং ওয়েক আপ, এই ব্যাপারটা আসলে কি প্রবলেমটা সলভ করতেছে? এই যে বিজি ওয়েটিং। বিজি ওয়েটিং মানে কি? যে ইনফাইনাইট লুপে এই যে টাইম নষ্ট করা, এই জিনিসটা সলভ হচ্ছে না। দেখো তো। আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে একটু পিছনের দিকে একটা গিয়ে দেখি যে এইখানে এখানে দেখো যে এখানে এই যে এই সলিউশন গুলোতে আমরা দেখেছিলাম, দেখো এখানে একটা ইনফাইনাইট লুপ আছে। এই যে ইনফাইনাইট লুপ, এই ইনফাইনাইট লুপে আমরা কখন ঘুরতেছিলাম? যে যদি আমি ক্রিটিক্যাল সেকশন লক করতে না পারি, তাহলে একটা প্রসেস এই লুপটাতে ইনফাইনাইটলি ঘুরতে থাকবে।
এটা না করে আমরা এখন কি করব, যে যদি আমি এখানে লক করতে ফেল করি তাহলে আমি স্লিপে চলে যাব। তাহলে আমাকে ওয়েক আপ করবে কে, যে যেই প্রসেসটা এটাকে লক করে রেখেছে শেয়ার্ড রিসোর্সটাকে, সে যখন রিসোর্সটাকে আনলক করবে তখন সে আবার দায়িত্ব নিয়ে আমাকে ওয়েক আপ করে দিবে। তাহলে এই যে আমরা বললাম সিনক্রোনাইজেশন করা, যে একজন লক করতেছে, আরেকজন স্লিপে চলে যাচ্ছে, আবার আরেকজন তাকে ওয়েক আপ করতেছে, এই সিনক্রোনাইজেশনটা বোঝার জন্য, ভালো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে দেখো এই যে প্রোডিউসার কনজিউমার প্রবলেম বা বাউন্ডেড বাফার প্রবলেম বলে একটা প্রবলেম আছে, এটা আমরা একটু দেখি। এইখানে আমরা দেখবো যে এই যে সিনক্রোনাইজেশনের ব্যাপারটা, এই জিনিসটা আমরা একটু বেটার ওয়েতে বুঝতে পারবো। তো দেখো প্রবলেমটা আমি একটু বলি, তারপর আমরা তার একটা সলিউশন দেখবো। প্রবলেমটা হচ্ছে, দেখো আমাদের একটা শেয়ার্ড বাফার আছে, ঠিক আছে, না বুঝলে জিজ্ঞেস করবো মাঝখানে। আমাদের একটা শেয়ার্ড বাফার আছে মাঝখানে, তো এগুলো আমরা আপাতত মাল্টিপল এগুলো কেটে দিলাম। তাহলে দেখো আমাদের সিস্টেমে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে প্রোডিউসার প্রসেস আর একটা হচ্ছে কনজিউমার প্রসেস। এই দুইটা প্রসেস আলাদা সফটওয়্যার, কিন্তু তারা হচ্ছে এই বাফারটা শেয়ার করে, যে শেয়ার্ড বাফারটা ইউজ করে, এটা শেয়ার করে, ঠিক আছে। মাল্টিপল প্রোডিউসার কনজিউমার গুলো কেটে দিলাম, যে আপাতত আমরা একটা প্রোডিউসার এবং একটা কনজিউমার নিয়ে কনসেন্ট্রেট করছি। আচ্ছা, তাহলে প্রোডিউসারের কাজ হচ্ছে খুবই সিম্পল। প্রোডিউসার কি করবে, যে কোনো কিছু একটা তৈরি করবে, প্রোডিউস করে এই বাফারে রেখে যাবে, এই যে বাফারের মধ্যে স্টোর করবে, ঠিক আছে। তাহলে বাফারে দেখো তো ইনিশিয়ালি বাফার পুরাটা খালি না, দেখো তো। আচ্ছা, তাহলে বাফারের মধ্যে যখন আমি রাখবো, বাফারের একটা ঘর অকুপাইড হয়ে যাবে না, তার মানে একটা ঘর কমে যাবে না। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি, যে এখানে আমাদের বাফারের টোটাল ভ্যালু কত, তাও এখানে বাফারে ঘর কয়টা আছে, 1 2 3 4 5 6 7। আমি যদি 0 থেকে হিসাব করি, দেখো তো এখানে বাফারে টোটাল ভ্যালু কত, 6টা আছে না, 0 থেকে যদি কাউন্ট করি, n এর ভ্যালু 6 না। এই n এর ভ্যালু মানে হচ্ছে বাফারে কতগুলো জায়গা আছে। আচ্ছা, n এর ভ্যালু 6, আমরা 0 থেকে হিসাব করে বলছি এখানে n এর ভ্যালু 6। আচ্ছা, দেখো বাফারে এই মুহূর্তে কয়টা আইটেম আছে, এইটা ক্যালকুলেশন করার জন্য আমরা একটা সিম্পল ভ্যারিয়েবল রাখি, হচ্ছে কাউন্ট। তাহলে কাউন্টের ভ্যালু যদি এই মুহূর্তে 0 হয়, তার মানে বাফার হচ্ছে এমটি, তার মানে বাফারে কোনো আইটেম নেই, কাউন্টের ভ্যালু 0। আচ্ছা, দেখো এবার বাম পাশে দেখো প্রোডিউসার যে প্রসেসটা আছে, সে ধরো একটা আইটেম প্রোডিউস করে, এই যে আমরা যেই ঘরটা তাক দিয়েছি, এই ঘরে সে তার ডাটাগুলো রেখে চলে গেল। তাহলে এই ঘরে যদি সে ডাটা রেখে দেয়, তাকে কি করতে হবে বলতো, কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিতে হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আইটেম প্রোডিউস করলাম, এই যে বাফারে রাখলাম, রেখে কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিলাম, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। তার মানে কাউন্টের ভ্যালু এখন কত হয়ে গেল বলতো, 0 থেকে চেঞ্জ হয়ে গিয়ে 1। আচ্ছা, এই প্রোডিউসার যদি আরো একটা আইটেম প্রোডিউস করে, দেখো তো এখানে সে রাখতে পারবে কিনা, জায়গা আছে কিনা খালি, খালি জায়গা আছে। কিভাবে বুঝলাম, কারণ কাউন্টের ভ্যালু দেখো 1 আর আমার n এর ভ্যালু হচ্ছে 6, তার মানে কাউন্টে এখনো অনেক জায়গা খালি আছে। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের নেক্সট আইটেমটা রেখে দিলাম। তাহলে কাউন্টের ভ্যালু আমি আবার যদি 1 ইনক্রিজ করে দিই, কি হবে, কাউন্টের ভ্যালু এখন চেঞ্জ হয়ে 0 1 পরে 2 হয়ে যাবে না? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, যে এই প্রোডিউসারের আইডিয়া তো হচ্ছে এখানে আমি বাফারে রাখতে রাখতে যাব, যতক্ষণ বাফারে জায়গা খালি আছে আমি বাফারে ডাটা পুশ করতে থাকবো, একটা একটা করে রাখতে থাকবো। আচ্ছা, যদি এমন হয়, খেয়াল করে দেখো যে এই মুহূর্তে কাউন্টের ভ্যালু কত, আমি একটু লিখে রাখি, কাউন্টের ভ্যালু কত, এই কারেন্ট সিচুয়েশন কাউন্টের ভ্যালু হচ্ছে 2, তাই না নাকি? আচ্ছা আচ্ছা, কাউন্টের ভ্যালু 2। তাহলে এখন দেখো তো, এই মুহূর্তে যদি চিন্তা করো যে কনজিউমারের কাজ হচ্ছে কি, কনজিউমারের কাজ হচ্ছে বাফার থেকে একটা করে আইটেম বের করে নেওয়া। তাহলে বাফারে কি কোনো আইটেম আছে বের করে নেওয়ার জন্য, দেখো তো এই মুহূর্তে দুইটা আইটেম আছে। তাহলে কনজিউমার প্রসেস যদি রান করে, কনজিউমার কি করবে দেখো, এখান থেকে ধরো আমি যদি জাস্ট জেনারেলি চিন্তা করি, যে এখান থেকে সে একটা আইটেম বের করে নেবে, তাহলে এই আইটেমটা ধরো সে বের করে নিল, এই যে প্রথমটা, এই যে সামনের দিকে যেটা আছে এটাকে বের করে ফেললো। তাহলে এটাকে বের করলে কি বলতো, কাউন্টের ভ্যালু কি আর 2 থাকবে, নাকি একটা জায়গা খালি বের হয়ে যাবে না? ঠিক
ঠিক আছে, তাহলে কনজিউমার একটা আইটেম বাফার থেকে যদি বের করে নেয়, কনজিউমার কি করবে বলো তো? কাউন্টের ভ্যালু কি 1 বাড়াবে না কাউন্টের ভ্যালু 1 কমাবে বলো তো? কাউন্টের ভ্যালু কমাবে। তাহলে একদম যদি সিম্পল চিন্তা করি, প্রোডিউসার আইটেম প্রোডিউস করবে, বাফারে যদি জায়গা থাকে সে বাফারে রেখে কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিবে, দ্যাটস ইট। আর কনজিউমার কি করবে? যদি দেখে যে বাফারে কোনো আইটেম আছে, তাহলে সে বাফার থেকে একটা আইটেম বের করবে, কাউন্টের ভ্যালু 1 কমাই দিবে। দেখো প্রবলেমটা বোঝা গেল কিনা? এটাই হচ্ছে আমাদের সিম্পল প্রবলেম। দুই একজন রেসপন্ড করো যে প্রবলেমটা বুঝছো কিনা। একজন বাফার আইটেম রাখবে, একজন বাফার থেকে আইটেম বের করে নিবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে কনজিউমার প্রোডিউসার বাফারে ততক্ষণ পর্যন্তই ডাটা রাখতে পারবে যতক্ষণ বাফারের কি হচ্ছে জায়গা খালি আছে। আচ্ছা, এখন দেখো এরকম একটা সিচুয়েশন চিন্তা করো, আমি এটাকে একটু ইরেজ করে আসি। এরকম একটা সিচুয়েশন চিন্তা করো, n এর ভ্যালু হচ্ছে কত? 0 1 2 3 4 5 6, n এর ভ্যালু হচ্ছে 6। আচ্ছা, কাউন্টের ভ্যালু হচ্ছে 6। এটা মানে কি কেউ বলতে পারবা? বাফারের নাম্বার অফ আইটেম হচ্ছে 6। হ্যাঁ, 6টা কি আছে? 6টা ঘরে ডাটা আছে নাকি? রাইট, তার মানে কাউন্টের ভ্যালু 6 হওয়া মানে হচ্ছে যে এখানের একটা ঘরেও ডাটা খালি নাই, সব ঘরেই ডাটা আছে, তাই তো? তার মানে কাউন্টের ভ্যালু যখন n এর সমান, কাউন্ট যদি n এর সমান হয়, তার মানে কি বলতো? বাফারে কি আর কোনো জায়গা খালি আছে? স্যার আইটেম 6টা হলো, জায়গা তো 7টা। না, 0 থেকে ধরতেছি যে মানে 7টা আইটেম আছে, 7টা, হ্যাঁ 7টা আইটেম আছে, 7টা আইটেমই বলি, ঠিক আছে? 6 বলতে আমরা 7টা আইটেমই বলি। আমরা ওই যে সুবিধার্থে আমরা 6 বলতেছি, আসলে আইটেম 7টা, আমরা যেহেতু 0 থেকে কাউন্ট করতেছি। আচ্ছা, তাহলে বলো তো এখানে n এর ভ্যালু 6, কাউন্টের ভ্যালুও 6, নাকি কাউন্টের ভ্যালু 6 হবে না 7 হবে? এইজন্য আমরা বোধহয় 1 থেকে ধরলেও পারতাম, তাই না? আসলে আমরা কাউন্টের ভ্যালু 1 থেকে ধরলে পারতাম। এনিওয়ে, হোয়াটএভার ইট ইজ, আমরা সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করি যে কাউন্টের ভ্যালু আমাদের বাফারে সমান হয়ে গেছে, তার মানে বাফারে এই মুহূর্তে আর কি কোনো জায়গা আছে কিনা? ঠিক আছে, কারণ বাফারে যদি জায়গা থাকতো তাহলে আমি কি করতে পারতাম? কাউন্টের ভ্যালু 1 বাড়াতে পারতাম। বলো। হ্যাঁ মুস্তাফা। স্যার এখানে n এর ভ্যালু 6 হলে মানে n দিয়ে বোঝাচ্ছেন আমার নাম্বার অফ ফ্রি স্পেস, সো n ও যদি আচ্ছা, 6 হয়, তোমার কথা ঠিক আছে, আমার মনে হয় তোমারটাই ঠিক আছে মুস্তাফা, ইউ আর রাইট। এটা আমরা n এর ভ্যালু আসলে 7 ধরতে হবে, এটাও কাউন্ট 7 হবে তাহলে। এবার মনে হয় ঠিক আছে, দেখো। ছিল না মুস্তাফা ঠিক আছে তোমার কথা? হ্যাঁ বলো। স্যার, আমার অন্য জায়গায় কনফার্ম, মানে n দিয়ে আমরা এটা বোঝাচ্ছি না, মানে নাম্বার অফ ফ্রি স্পেস কয়টা আছে, মানে আমরা যদি একটা প্রোডাক্ট রাখি তখন n এর ভ্যালু আমরা ডিক্রিজ করে দিচ্ছি। না, n এর ভ্যালু ডিক্রিজ করব না, n টা আমরা ফিক্স। হ্যাঁ, তুমি যেটা বলছো যে আমরা n টা দিয়ে কন্ট্রোল করছি না, n টা হচ্ছে ফিক্সড। আমরা কাউন্টটা দিয়ে হচ্ছে কন্ট্রোল করতেছি যে কয়টা আছে কয়টা নাই। যে আইটেম রাখবে সে কাউন্টের ভ্যালু 1 বাড়াবে, যে আইটেম সরাই নিবে সে কাউন্টের ভ্যালু 1 কমাবে। তুমি n দিয়েও করতে পারতা, আমরা n দিয়ে করছি না, আমরা n টা আলাদা রাখছি। ধরো তুমি যখন প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্টেশন করতেছো তখন তুমি শুধু n দিয়েও করতে পারতা, n এর ভ্যালু একজন বাড়াতে থাকবে আর একজন কমাতে থাকবে, ঠিক আছে? কিন্তু তোমাকে তো আলটিমেটলি খেয়াল রাখতে হবে যে কয়টা স্পেস আছে এখানে, কাজে কোনো না কোনো ভাবে তো তোমার রেকর্ড একটা রাখতেই হবে যে বাফারে কয়টা, কারণ বাফারটা তো ইনফাইনাইট না। বুঝতে পারছি মুস্তাফা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো n এর ভ্যালু আর কাউন্টের ভ্যালু যদি সমান হয়, এরকম যদি হয়, ইফ কাউন্ট ইকুয়াল টু n, তার মানে কি বলো তো? বাফারে জায়গা খালি আছে? না স্যার। আচ্ছা, বাফারে জায়গা খালি নেই, তাহলে কোন প্রোডিউসার, ধরো প্রোডিউসার পি, সে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে কি হবে? সে কি বাফারে ডাটা রাখতে পারবে? না স্যার। আচ্ছা, তাহলে বাফারে সে যদি ডাটা রাখতে না পারে তাহলে তাকে কি করতে হবে? ওয়েট করতে হবে না যে কখন বাফার খালি হয়? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন বাফার খালি করার দায়িত্ব কার? বাফার খালি করার দায়িত্ব কনজিউমারের না? জি স্যার। আচ্ছা, এখন কনজিউমার কোনো আইটেম বাফার থেকে ক্লিয়ার করেনি, তো ক্লিয়ার যদি না করে প্রোডিউসার কি করবে? এখন প্রোডিউসারের একটা ওয়ে হইতে পারে, আমি একটা ইনফাইনাইট লুপ দিয়ে চেক করতে পারি না যে বাফার খালি হলো কিনা, খালি হলো কিনা।
তার মানে এইখানে আমি ইফ এর বদলে এরকম while দিতে পারতাম না? while দিতে পারতাম কিনা বলো তো ইফটা বদলে? তাহলে while দিলে কি হতো আমাকে বলো তো? ওই যে আমরা বিজি ওয়েটিং এর কথা বলতেছিলাম যে কাজ করতে পারতেছি না কিন্তু অহেতুক চেক করতেছি যে বাফার খালি হলো কিনা, এই ব্যাপারটা while দিলে দেখো তো এই বিজি ওয়েটিং এর ব্যাপারটা চলে আসে না? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এরকম করি দেখো এরকম যদি করি আমি দেখো তো তাহলে হয় কিনা, যে যদি আমি প্রোডিউসারের জন্য বলতেছি, যে প্রোডিউসারের জন্য ইফ কাউন্ট ইকুয়াল টু n, তাহলে দেখো তো প্রোডিউসার এখন কি আর কোনো ডাটা রাখতে পারবে? বাফার ফুল না? আচ্ছা তাহলে দেখো তো কাউন্টের ভ্যালু যদি n হয়, প্রোডিউসার নিজ দায়িত্বে নিজেকে স্লিপ মোডে নিয়ে যেতে পারে না? দেখো তো ওই যে আমরা স্লিপের কথা আলোচনা করছিলাম। জি স্যার। আচ্ছা এখন দেখো কাউন্টের ভ্যালু যেহেতু n, প্রোডিউসার দেখলো বাফারে কোনো জায়গা খালি নাই, প্রোডিউসার কি করলো নিজেকে স্লিপ মোডে সেন্ড করে দিল বাই ডিফল্ট নিজ দায়িত্বে। আচ্ছা এখন প্রোডিউসার তো স্লিপে আছে, এখন বলো তো n এর ভ্যালু আর কাউন্টের ভ্যালু সেম। আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো, কনজিউমার প্রসেস কি রান করতে পারবে কিনা? কনজিউমার মানে এখানে কি ডাটা বাফারে ডাটা আছে কিনা দেখো তো। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে কনজিউমার রান করে দেখলো কাউন্টের ভ্যালু 7, তার মানে বাফার তো ফুল, তার মানে সে তো ডেফিনেটলি অনেক আইটেম এখান থেকে বের করতে পারবে, 7টা আইটেমই বের করে নিতে পারবে। তো কনজিউমার কি করলো দেখো এখান থেকে একটা আইটেম বের করে দিল, তাহলে একটা আইটেম বের করে দেওয়া মানে দেখো n এর ভ্যালু ছিল আগে 7, ঠিকই আছে 7, কাউন্টের ভ্যালু ছিল 7, n এর সে এখান থেকে যদি একটা আইটেম বের করে নেয়, সে কি করবে বলো তো? কাউন্টের ভ্যালু কাউন্ট -1 করবে না? জি স্যার। তাহলে কাউন্টের ভ্যালু কত হয়ে যাবে বলো তো? 7 থেকে 6 হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা 6 হওয়া মানে কি বলো তো? এখানে দেখো এই ঘরগুলো অকুপাইড, এই ঘরটা খালি হয়ে গেছে না এখন? জি স্যার। তাহলে এই ঘরটা যদি খালি হয়, প্রোডিউসার কি আসলে এখন স্লিপ মোডে আছে না? জি স্যার। তাহলে প্রোডিউসার যদি স্লিপ মোডে থাকে, এখন কি প্রোডিউসারকে ওয়েক আপ করা যায়? কারণ প্রোডিউসার তো এখন ডাটা রাখতে পারবে, ঠিক না? দেখো তো বাফারটাকে ফুল দেখার কারণে প্রোডিউসার স্লিপে চলে গেছে। তো কনজিউমারের দায়িত্ব হচ্ছে যখনই কাউন্টের ভ্যালু কত হবে বলো তো? কাউন্টের ভ্যালু যখনই n-1 হবে তখনই সে কি করবে বলো তো? কাউন্টের ভ্যালু যদি n-1 হয় সে কি করবে বলো তো? ওয়েক আপ করে দিবে না প্রোডিউসারকে? দেখো তো ঠিক আছে কিনা, এইটুকু বোঝা গেল কিনা? কাউন্টের ভ্যালু যখন n-1, তার মানে কাউন্টের ভ্যালু যখন n এর সমান ছিল তখন তো প্রোডিউসার, এই যে বাম পাশে দেখো কাউন্টের ভ্যালু যখন n এর সমান ছিল, প্রোডিউসার স্লিপে আছে। তো কাউন্টের ভ্যালু যদি n থেকে 1 কমে যায়, তার মানে কনজিউমার কি করবে বলো তো? প্রোডিউসারকে ওয়েক আপ করে দিবে না? এটুকু বুঝছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা আরো দুই একজন একটু বলো বুঝতে পারলা কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইন, এখন তাহলে উল্টা সিচুয়েশনটা বলি, দেখি এইবার তোমরা এটা বলতে পারো কিনা। দেখি এটার এখন কি হবে দেখো। n এর ভ্যালু হচ্ছে 7, কাউন্টের ভ্যালু এই মুহূর্তে 0, অপারেটিং সিস্টেম কনজিউমারকে সুযোগ দিয়েছে, বলো কি হবে? কাউন্টের ভ্যালু এই মুহূর্তে 0 আছে। স্যার প্রোডিউসার এখন ডেটা রাখতে পারবে বাট কনজিউমার কিছু নিতে না, পারবে না। হ্যাঁ প্রোডিউসার এখন রান করছে না, কনজিউমার রান করবে। কনজিউমার রান করলে কি হবে? কনজিউমার বাফারটা চেক করবে, চেক করে সে কি দেখবে দেখো তো? কাউন্টের ভ্যালু 0 পাবে না? জি স্যার। তাহলে 0 মানে কি? বাফার তো খালি। তাহলে বাফার খালি থাকলে আমি কি কনজিউম করব? তাহলে আমাকে কি করব? আমি কি ইনফাইনাইট লুপে ঘুরতে থাকবো যে কোনো বাফারে ডাটা আসলো কিনা, নাকি স্লিপে চলে যাব বলো তো? কাউন্টের ভ্যালু 0 হলে স্লিপে যাওয়া উচিত না আমার? কারণ বাফারে কিছু নাই তো। জি স্যার। আচ্ছা তাহলে বলো তো এরকম হবে কিনা? তাহলে ইফ কনজিউমার যদি দেখে কাউন্টের ভ্যালু 0, তাহলে কি হবে বলো তো? তাকে স্লিপে যেতে হবে না? জি ঠিক স্যার। আছে কিনা দেখো তো কোডটা। আচ্ছা জি ফাইন, স্যার। এখন বলো
কনজিউমার তো কাউন্টের ভ্যালু 0 দেখেছে, তার মানে বাফারে কিছু নাই, সে স্লিপে চলে গেছে। আচ্ছা, এখন যদি প্রোডিউসারকে সুযোগ দেওয়া হয়, প্রোডিউসার কি রান করতে পারবে? দেখো এখন কাউন্টের ভ্যালু কিন্তু 0ই আছে। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে প্রোডিউসার দেখলো পুরা বাফার খালি, প্রোডিউসার আইটেম প্রোডিউস করে এখানে রাখলো, তাহলে কাউন্টের ভ্যালু প্রোডিউসার কি করবে বলো তো? কাউন্টের ভ্যালু 1 বাড়ায় দিবে না? তার মানে কাউন্টের ভ্যালু কত হয়ে যাবে বলো তো? প্রোডিউসার 1 হয়ে গেল। আচ্ছা, কাউন্টের ভ্যালু যদি 0 থাকে তার মানে প্রোডিউসার কি জানে বলো তো? কাউন্টের ভ্যালু 0 থাকা মানে কনজিউমার স্লিপে আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে কাউন্টের ভ্যালু যদি 1 হয় তাহলে প্রোডিউসারকে কি করা উচিত বলো তো? কনজিউমারকে ওয়েক আপ করা উচিত না? জি স্যার। তাহলে প্রোডিউসারকে কি করতে হবে দেখো তো? ইফ কাউন্টের ভ্যালু 1 দেন ওয়েক আপ কনজিউমার, এই কাজটা করতে হবে কিনা দেখো তো? জি স্যার। ঠিক আছে কিনা দেখো তো? আচ্ছা, তাহলে কাউন্টের ভ্যালু যখন 1 তখন সে কি করবে? কনজিউমারকে ওয়েক আপ করবে। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, দেখো আমরা এখন ফাইনাল কোডটাতে যাচ্ছি। কনজিউমার দেখো তো এরকম একটা লাইন লিখতে হবে কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনার মোটামুটি পুরো পার্টটুকুকে আমরা বলে বুঝে ফেললাম। এখন আমরা একটু অ্যাসেম্বল করে দেখি তো কোডটা আমাদের মিলে কিনা দেখি তো। এই যে দেখো, এই যে এলো কোডটা, এই হলো প্রোডিউসারের কোড। দেখো তো প্রোডিউসারের কোড যা বললাম মিলতেছে কিনা? প্রোডিউসার ইনফাইনাইট লুপে আইটেম প্রোডিউস করে রাখতে থাকবে। বাফার এমটি হলে সে রাখতে থাকবে, বাফার ফুল হলে স্লিপে চলে যাবে। আর তা না হলে সে ইনফাইনাইট লুপে কন্টিনিউয়াসলি রাইট মানে ডাটা রাখতে থাকবে। ঠিক আছে, প্রোডিউসারটা কন্টিনিউয়াস রান করতে থাকবে এবং একটার পর একটা ডাটা সে রাখতে থাকবে যতক্ষণ বাফার খালি পাওয়া যায়। কিন্তু বাফার যদি ফুল হয় তাহলে সে আর বাফার খালি হলো কিনা চেক করার জন্য ইনফাইনাইট লুপ ইউজ করবে না, সে সোজা স্লিপে চলে যাবে। দেখো ঠিক আছে কিনা? দেখো আমি আইটেম প্রোডিউস করলাম, কাউন্টের ভ্যালু যদি n দেখি তার মানে কি বাফার ফুল না? জি স্যার। তাহলে কি করব? সোজা স্লিপ। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে কি করব? আইটেমটা বাফারে ইনসার্ট করব, কাউন্টের ভ্যালু 1 বাড়াবো, আর কাউন্টের ভ্যালু যে 1 হলে আমরা ওয়েক আপ করব কনজিউমারকে। ঠিক আছে, 1 হলেই শুধুমাত্র ওয়েক আপ করব, 2 হলে কিন্তু আর ওয়েক আপ করার দরকার নেই। কেন বলো তো? 2 হলে ওয়েক আপ করার কেন দরকার নেই? কাউন্টের ভ্যালু 2 হলে স্যার 1 থাকতে তো অলরেডি ওয়েক আপ করা হয়েছে, 2 হইলে তো হ্যাঁ, দেখো এখানে একটা জিনিস আমরা বলি যে মনে রাখবা যে স্লিপার কি বলে, এই ওয়েক আপ কমান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো প্রসেস যদি এই মুহূর্তে স্লিপে থাকে তাহলে তাকে যদি তুমি ওয়েক আপ কল পাঠাও তাহলে সে ওয়েক আপ কলটা রিসিভ করবে এবং স্লিপ থেকে ওয়েক আপ হবে। ভালো করে দেখো কি বলছি। স্লিপে আছে একটা প্রসেস, তাকে যদি তুমি ওয়েক আপ কল পাঠাও তাহলে সে ওয়েক আপ হবে। আচ্ছা, এমন যদি হয় যে একটা প্রসেস এখন স্লিপে নাই, অলরেডি অ্যাওয়েক অবস্থায় আছে, তাকে যদি তুমি ওয়েক আপ কল পাঠাও তাহলে কি হবে? কোনো লাভ হবে? অলরেডি সে অ্যাওয়েক আছে, তাকে তো আর ওয়েক আপ কল পাঠানোর দরকার নেই। তাহলে যদি পাঠাই আসলে এটা আননেসেসারি ওয়েক আপ কল হলো না? দেখো বোঝা যাচ্ছে কিনা যে একটা প্রসেস অলরেডি অ্যাওয়েক অবস্থায় আছে মানে সে স্লিপে যায়নি, তো তাকে যদি তুমি ওয়েক আপ কল পাঠাও তাহলে এই ওয়েক আপ কলটা কিন্তু কোনো কাজে আসবে না এবং এই ওয়েক আপ কলটা আমরা যেখানে লিখে রাখি বড় করে লস হয়ে যাবে। ঠিক আছে, স্লিপ এবং ওয়েক আপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো অ্যাওয়েক অবস্থায় থাকা প্রসেসকে যদি তুমি ওয়েক আপ কল পাঠাও তাহলে সেই ওয়েক আপ কলটা কিন্তু লস হয়ে যাবে, সেটা কিন্তু কোনোভাবে আর স্টোর হবে না। তাহলে এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা একটু পরে এটার একটা প্রবলেম দেখবো। তাহলে এইটুকু আমরা মাথায় রেখে এবার আমরা একটু কনজিউমারের কোডটা দেখি, তারপর আমরা এটার অ্যানালাইসিসে যাব। আচ্ছা দেখো তো কনজিউমারের কোডটা কি আছে, ঠিক আছে কিনা কনজিউমারের কোডটা? এই হলো আমাদের কনজিউমারের কোড, এই যেটা দেখো। কনজিউমারও ইনফাইনাইট লুপে আইটেম কনজিউম করছে। তাহলে প্রথমেই কনজিউমার কি করতেছে দেখো তো? ফার্স্টে চেক করে নিচ্ছে বাফারে ডাটা আছে কিনা, তা না হলে তো আননেসেসারি চেষ্টা করে লাভ নেই। বাফারে যদি ডাটা না থাকে তাহলে তো আমাকে স্লিপে যেতে হবে।
তাহলে দেখো তো এটা ঠিক আছে কিনা। ইফ কাউন্ট ইকুয়াল টু 0 তার মানে বাফারে কোনো ডাটা নাই, তাহলে কি করব আমি নিজ দায়িত্বে স্লিপে যাব না, ঠিক আছে কিনা। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে স্লিপে গেলাম। আর যদি এই লাইনটা ফলস হয় তার মানে কাউন্টের ভ্যালু 0 না, তার মানে ডেফিনেটলি বাফারে কিছু না কিছু আছে ডাটা, একটা দুইটা বা n সংখ্যক ডাটা আছে। তখন আমরা কি করব, এই লাইনটাতে আসব, আইটেম ইকুয়াল টু রিমুভ আইটেম, তার মানে আমরা আইটেমটা রিমুভ করব, ঠিক আছে। বাফার থেকে আমরা আইটেমটা রিমুভ করব, করে কাউন্টের ভ্যালু 1 কমিয়ে দিব, এবং কাউন্টের ভ্যালু যদি n-1 হয়, শুধু এই একটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করব, ওয়েক আপ করব প্রোডিউসারকে। ওই যে আমরা যেটা বললাম যে প্রোডিউসার কখন স্লিপে যায়, প্রোডিউসার স্লিপে যায় হচ্ছে কাউন্টের ভ্যালু যদি n হয়, ঠিক কিনা দেখো তো। প্রোডিউসার কখন স্লিপে যায় বলো তো, কাউন্টের ভ্যালু n হলে যায় না। জি স্যার। তাহলে কাউন্টের ভ্যালু n হলে স্লিপে যায়, তাহলে কাউন্টের ভ্যালু যদি n-1 হয় তার মানে কি বলতো, একটা ঘর খালি হয়েছে না। জি স্যার। তাহলে এখন কি করতে হবে, ওয়েক আপ করতে হবে প্রোডিউসারকে। আচ্ছা, তারপরে ওয়েক আপ করার পরে এরপরে সে হচ্ছে আইটেমটা কনজিউম করবে। আচ্ছা আমাকে কেউ বলো তো, এই যে এই লাইনটা কতবার এক্সিকিউট হবে, মানে কনজিউমার যদি তার প্রোগ্রাম রান করতে থাকে, এই লাইনটা কি বারবার এক্সিকিউট হবে নাকি শুধু একটা কন্ডিশন এক্সিকিউট হবে? একবারই হবে, তাই তো। আচ্ছা এখানে আমাকে বলো তো, এখানে কি এই যে প্রবলেম সলিউশন আমরা করলাম, এখানে কি কোনো বিজি ওয়েটিং আছে কিনা? না স্যার। আচ্ছা এই প্রবলেমটাকে যদি বিজি ওয়েটিং করতে চাইতাম, কি করলে বিজি ওয়েটিং হইতো বলতে পারবা? মানে স্লিপ কমান্ডটা যদি ইউজ না করতাম, ফাইল দিলেও। আচ্ছা কি করলে কেউ বলতে পারবে যে এইখানটাতে ধরো আমি সে প্রোডিউসারের আইটেমটাতে রাখি, এখানে কি করলে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি বিজি ওয়েটিং নাই, এই লাইনটা কি দিয়ে রিপ্লেস করলে এটা বিজি ওয়েটিং হয়ে যেত? ফাইল দিয়ে স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ এই লাইন, হ্যাঁ ওয়াইল দিয়ে কিভাবে লিখতে পারতাম বলো তো, ওয়াইল কি হতো বলো তোমরা বলো, কাউন্ট গ্রেটার দেন ইকুয়াল টু n। দেখো এরকম একটা ওয়াইল লুপ যদি দিতাম, তাহলে কি তো প্রোডিউসার যতক্ষণ কাউন্টের ভ্যালু n এর চেয়ে বড় বা সমান ততক্ষণ একটা ইনফাইনাইট লুপে ঘুরতে থাকতো না, এই লুপটাতে ঘুরতে থাকতো না। জি স্যার। আর এই লুপটা ফেল হতো কখন, যখনই কাউন্টের ভ্যালু n-1 হতো, এই লুপটা ফেল মানে ফলস হতো, তখন সে নিচে আসতো। তার মানে স্লিপের বদলে আমি কিন্তু ওয়াইল লুপ দিলেই একটা এটা বিজি ওয়েটিং হয়ে যেত। কিন্তু সেক্ষেত্রে কি হতো, প্রোডিউসার প্রসেসকেও কিন্তু তোমার কি করা লাগতো, শিডিউলিং করা লাগতো, এবং প্রোডিউসার প্রসেস এই আননেসেসারি একটা ওয়াইল লুপে তার টাইম কোয়ান্টামটা নষ্ট করতো, ঠিক কিনা, বুঝতে পারছো কিনা? দেখো স্লিপের কনসেপ্টটা বোঝা যাচ্ছে কিনা, স্লিপটা কেন ইউজ করলাম। আচ্ছা তাহলে দেখো এইখানে আমরা বিজি ওয়েটিংটাকে বাদ দিয়েছি স্লিপ এবং ওয়েক আপ দিয়ে, যে ফেল করলে আননেসেসারি চেক না করে স্লিপে চলে যাও, কেউ না কেউ তোমাকে ওয়েক আপ করবে। কে ওয়েক আপ করবে? যে ক্রিটিক্যাল সেকশন থেকে বের হচ্ছে অথবা যার কারণে তুমি স্লিপে গেছো, সে তোমাকে কি করবে, ওয়েক আপ করে দিবে। বাফার ফুল, ওকে অসুবিধা নেই, বাফার যে খালি করবে সে তোমাকে ওয়েক আপ করে দিবে। এই হচ্ছে আমাদের আইডিয়া। আচ্ছা এখন দেখো এইখানে এই অ্যালগরিদমটা ঠিকঠাক মতো কাজ করবে, কিন্তু এই অ্যালগরিদমের স্লিপ এবং ওয়েক আপ একটা ক্রিটিক্যাল প্রবলেমে পড়তে পারে, সেই প্রবলেমটা আমরা একটু এখন অ্যানালাইসিস করি। এটা আমি একটু ক্লিয়ার করে আসি। এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা কোড নিয়ে? আচ্ছা এখানে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা এক কাজ করি, এটা একটু ক্লিয়ার করে আসি। আচ্ছা দেখো এখন আমরা একটা সিচুয়েশন দেখি, ধরো এখানে আমি লিখে রাখি n এর ভ্যালু 0, সরি n এর ভ্যালু 7, কাউন্ট হচ্ছে 0। অপারেটিং সিস্টেম এই কনজিউমারকে আগে সুযোগ দিয়েছে। তাহলে বলো তোমরা দেখে বলো, কনজিউমারের এই যে এই লাইন থেকে এক্সিকিউশন শুরু হয়েছে, এটা ট্রু, এটা কি ট্রু না ফলস দেখো তো কনজিউমারের জন্য। আচ্ছা ট্রু, তাহলে আমি লিখি যে এইটুকু অংশ ট্রু, তাহলে এটা একটা আলাদা স্টেটমেন্ট না স্লিপ? জি স্যার। আচ্ছা তাহলে কাউন্টের ভ্যালু ট্রু, কনজিউমার এই লাইনে আসলো, কিন্তু এই স্লিপ কমান্ডটা এক্সিকিউট এখনো করতে পারেনি, এক্সিকিউট করার আগেই কনটেক্সট সুইচ হয়ে গেছে।
ভালো করে দেখো কি বলছি, স্লিপ কমান্ডটা এক্সিকিউট হওয়ার আগেই কনটেক্সট সুইচ হয়ে গেছে। তাহলে কনজিউমার তো এই স্লিপ কমান্ডটা এক্সিকিউট করতে পারেনি। কনজিউমার কি স্লিপে আছে নাকি এখনো অ্যাওয়ে কি আছে বলো তো? অ্যাওয়ে স্যার। অ্যাওয়ে আছে, আমি লিখে রাখি, এখানে লিখে রাখি কনজিউমার অ্যাওয়ে আছে। আচ্ছা, এখন অপারেটিং সিস্টেম একে সুযোগ দিল, প্রোডিউসারকে, যেহেতু রাইট টাইম কোয়ান্টাম শেষ কনজিউমারের, প্রোডিউসারকে সুযোগ দিয়েছে। প্রোডিউসারের জন্য দেখো তো, প্রোডিউসার আইটেম প্রোডিউস করলো, কাউন্টের ভ্যালু কি n? জি স্যার। কাউন্টের ভ্যালু কি n? ভালো করে দেখে না বলো। স্যার, না স্যার, না। কাউন্টার ভ্যালু 0। 0, তাহলে তো এটা ফলস। তাহলে কি স্লিপ করবে? না স্যার। করবে না। তাহলে সে কি করবে, এই লাইনে আসবে, আইটেম ইনসার্ট করলো, কাউন্টের ভ্যালু 1 বাড়ায় দিল। এখন কাউন্টের ভ্যালু কত হয়েছে বলো তো? 0 থেকে 1। ঠিক আছে, এখন প্রোডিউসার দেখবে যে এই লাইনটা ট্রু না প্রোডিউসারের জন্য? এটা তো ট্রু, কাউন্টার ভ্যালু 1। জি তার স্যার। মানে প্রোডিউসার কি বুঝে নিবে যে কনজিউমারকে ওয়েক আপ করতে হবে। তাহলে সে কি করলো, একটা ওয়েক আপ কল পাঠাই দিল কনজিউমারের কাছে। তাহলে ওয়েক আপ কল আসলো কনজিউমারের কাছে, কনজিউমার তো অলরেডি অ্যাওয়েক অবস্থায় আছে। তাহলে কনজিউমার কি আসলে এই ওয়েক আপ কলটা অ্যাক্সেস করতে পারবে নাকি এটা লস হয়ে যাবে বলো তো? লস হবে। লস হবে। লস হবে। তাহলে আমি এখানে লিখে রাখি যে ওয়েক আপ কল যেটা আসলো এটা লস হলো, কারণ এটা এমন না যে সে জমা রেখে পরে এটা দিয়ে ওয়েক আপ হবে, এরকম কিছু নাই। তাহলে ওয়েক আপ কলটা লস, ফাইন। তাহলে এটা লস হওয়া যেহেতু হয়ে গেল, এখন কনজিউমার সুযোগ না পেয়ে প্রোডিউসারই ধরো সুযোগ পেয়ে আছে, ঠিক আছে, তার টাইম কোয়ান্টামের মধ্যেই সে কাজ করছে। তাহলে একটা জিনিস বলো তো, বাফারে এই মুহূর্তে একটা আইটেম আছে না, যে কাউন্টার ভ্যালু যেহেতু 1। জি স্যার। আচ্ছা, তো যদি প্রোডিউসার সুযোগ পেতেই থাকে কয়েকবার, তাহলে প্রোডিউসার কি করবে বলতো? এই যদি বাফার হয়, বাফারে একটা করে আইটেম সে রাখতে থাকবে না? জি স্যার। জি স্যার। রাখতে রাখতে এক সময় কি হবে বলতো? রাখতে রাখতে এক সময় কাউন্টের ভ্যালু যদি 7 হয়ে যায়, সে নিজেই তো রাখতেছে তাই না, একটা একটা করে রাখতে রাখতে, তো রাখতে রাখতে কাউন্টের ভ্যালু 7 হয়ে গেছে। তাহলে 7 হয়ে গেলে কি হবে বলতো? প্রোডিউসার প্রসেস এই লাইনটাতে এসে কি অবস্থা, সিচুয়েশন হবে, মানে কনজিউমার সুযোগ পায়নি, অপারেটিং সিস্টেম প্রোডিউসার কি কয়েকবার রান করেছে, ধরো তার হাই প্রায়োরিটি আছে বা অন্য কোনো কারণে, বা তার টাইম কোয়ান্টামের মধ্যে সে ফাস্টার প্রসেস, তার টাইম কোয়ান্টামের মধ্যে সে 7 বার রান করে ফেলছে। তাহলে এখানেই বলো তো, প্রোডিউসার কি হবে, কাউন্টের ভ্যালু n দেখবে, n দেখে সে কি করবে, নিজ দায়িত্বে স্লিপে চলে যাবে না, যে আমাকে তো কেউ না কেউ ওয়েক আপ করবেই। জি স্যার। এখন আমাকে বলো, প্রোডিউসার প্রসেস যদি স্লিপে চলে যায়, অপারেটিং সিস্টেম ওকে বাইর করে দিবে না সিস্টেম থেকে, কিউ থেকে? মানে একে তো আর ইয়েতে রাখবে না, শিডিউলিং ডিসিশন রাখবে না। জি স্যার। তাহলে অপারেটিং সিস্টেম কি করবে, কনজিউমারকে সুযোগ দিবে না? জি স্যার। আচ্ছা, এখন বলো তো কনজিউমার কোন জায়গা থেকে রিজিউম হবে, দেখি কে বলতে পারো? কনজিউমার কিন্তু এই যে ঠিক আছে। এই লাইনটা এক্সিকিউট করতে গিয়ে ফেল হয়েছে, দেখো তো, এই যে অ্যারো দিলাম, এই লাইনটাতে ফেল করছে না? জি স্যার। তাহলে কনজিউমার প্রসেস যদি এই লাইনটাতে ফেল করে, তাহলে কনজিউমার এখান থেকে আবার রিজিউম করবে, যেহেতু এই লাইন থেকে তাকে কন্টেক্সট সুইচ করা হয়েছিল। তাহলে কনজিউমার কি করবে, এই লাইনটা এক্সিকিউট করে ফেলবে, করলে এখন কনজিউমার কি হবে বলতো? স্লিপে চলে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে রাখি কনজিউমার স্লিপে আছে। তাহলে কনজিউমার যদি স্লিপে থাকে, কনজিউমারকে যে ওয়েক আপ করবে প্রোডিউসার, সেও কিসে আছে দেখো তো? স্লিপে। তাহলে প্রোডিউসার আর কনজিউমার দুইজনই যদি স্লিপে থাকে, তাহলে তো তারা হ্যাং হয়ে গেছে, ঠিক কিনা দেখো তো? তার মানে এখানে একটা একটা প্রবলেম অ্যারাইজ করলো না? তাহলে স্লিপ এবং ওয়েক আপ যদি ইউজ করো, যদি কোনো কারণে এরকম ইস্যু হয় যে স্লিপ করার আগেই কনটেক্সট সুইচ হয়েছে, এরকম যদি 1,00,000 বারেও যদি একবার এরকম ঘটনা ঘটে যায়, তাহলেও কিন্তু তোমার সিস্টেমটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে আসবে, যেখানে পুরো সিস্টেমটাই হ্যাং হয়ে যেতে পারে। তাহলে রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে আমরা বিজি ওয়েটিং অ্যাভয়েড করেছি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু আসলে পারফেক্টলি অ্যাভয়েড করতে পারিনি। এখানে দেখতেছি যে এই স্লিপ এবং ওয়েক আপের ক্ষেত্রেও কিন্তু এমন হতে পারে যে যে প্রসেস দুইটা তুমি ইউজ করছো তারা দুইজনই স্লিপে চলে যেতে পারে। দেখো এটা বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা,
এখন এই যে আমরা এক্সপ্লেনেশনটা দিলাম, এটা এই যে এখানে লেখা আছে যে তোমার স্লিপ এবং ওয়েক আপের ব্যাপারটা। তো এখন এই যে আমরা প্রবলেম গুলো নিয়ে আলোচনা করলাম, দেখো এখানের এই প্রত্যেকটা প্রবলেমের একটা কমন, আচ্ছা এটা কি কারো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করি, যে কেউ বুঝতে পারছো কিনা কথা, মানে কনসেপ্টটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখো এখানে আমরা একটু আরেক পিছনে ফেরত যাই। দেখো এই যে আমরা অ্যালগরিদম গুলো পড়লাম, প্রত্যেকটা অ্যালগরিদমের আইডিয়াটা ছিল এরকম যে এই হলো আমাদের শেয়ার্ড রিসোর্স, P0 P1 P2 সবাই অ্যাক্সেস করতে চায়, এটা শেয়ার্ড রিসোর্স। তাহলে এই শেয়ার্ড রিসোর্সকে অ্যাক্সেস করতে চাইলে এটাকে লক করার দায়িত্ব কার বলতো? এই লক করার দায়িত্ব কি এই সফটওয়্যারের নাকি এই প্রসেসগুলো নিজের বলতো? নিজেরই স্যার। নিজেদের। তাহলে এই প্রসেসগুলো নিজেরা নিজেদের দায়িত্বে এই তোমার কি করবে, তোমার এই শেয়ার রিসোর্সটাকে লক করবে, এই তো ছিল আইডিয়া। এই যে নিজেরা নিজের দায়িত্বে লক করবে, এটা করতে গিয়ে আমরা কি দেখলাম, যে এই যে লক করার জন্য আমরা দেখলাম যে ইন্টারাপ্ট ডিসেবল করা যেতে পারে, এটার আবার প্রবলেম দেখেছি। লক ভেরিয়েবল দেখেছি, এটা ফেল করেছিল। স্ট্রিক্ট অল্টারনেশন দেখেছিলাম এই যে এখানে, এই যে এই অ্যালগরিদমটা দেখেছি, এটা দিয়েও আমরা দেখছি যে এটারও প্রবলেম ছিল। তারপর আমরা পিটারসনের অ্যালগরিদম দেখেছি, কিন্তু এখানে আমরা দেখেছি যে মাত্র দুইটা প্রসেস নিয়ে এই অ্যালগরিদমটা রান করতে পারে। তারপরে আমরা এই যে তোমাদের এই যে একটা রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছিল, রেকর্ডেড ক্লাসে আমরা এই যে টিএসএল ফাংশনটা ইউজ করেছিলাম। তো প্রত্যেকটারই আবার কিছু এই যে বিজি ওয়েটিং ছিল, ইনফাইনাইট লুপে ঘোরা। তো বিজি ওয়েটিং বাদ দেওয়ার জন্য আমরা আবার এখন দেখলাম স্লিপ এবং ওয়েক আপ। এটাও কি ফুল প্রুফ নাকি এটাও গন্ডগোল আছে বলো তো? এটা তো ঝামেলা হলো না? জি স্যার। জি স্যার। তাহলে খেয়াল করে দেখো, রেইজ কন্ডিশন আটকানোর জন্য যে আমরা অ্যালগরিদম গুলো দেখতেছি, এগুলাতে আইদার প্রবলেম থেকে যাচ্ছে, অথবা কাজই করছে না, অথবা কাজ করলেও কোনো না কোনো জায়গায় প্রবলেম অ্যারাইজ করতে পারে। তাহলে আসলে কি আমরা টোটাল একটা ফুল প্রুফ কোন সলিউশন কি এখন পর্যন্ত দেখছি কিনা বলো, যেটা সব দিক দিয়ে সেফ? না স্যার। ঠিক আছে, তাহলে একটা খেয়াল করে দেখো যে শেয়ার্ড রিসোর্স আটকানোর জন্য কোনো ফুল প্রুফ সলিউশন আমরা এখনো পাইনি। এখন আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে রিসোর্স যখন শেয়ার করব, এরকম কি করা যাবে কিনা যে আমি রিসোর্সটা ওপেন করে দিলাম, যে যার মতো অ্যাক্সেস করুক, পারলে পারুক অ্যাক্সেস করতে, না পারলে না পারুক, ডাটা লস হলে হোক, এরকম কি দায়িত্ব নিয়ে রিসোর্স শেয়ার করা যাবে কিনা বলো? না স্যার। আচ্ছা একটা জিনিস ফাইন, তাহলে এটা যাবে না, এটা একটা অ্যান্সার পাওয়া গেল। তার মানে কোনো না কোনো ভাবে রেস কন্ডিশনকে আটকাইতেই হবে। আচ্ছা এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, ধরো তোমার এই হলো অপারেটিং সিস্টেম, আর এই হচ্ছে প্রসেস P1 P2 P3, এই যে তিনটা প্রসেস, আর এই হলো অপারেটিং সিস্টেম। এর ভিতরে ডাটা শেয়ার করে কারা বেশি বলো তো? কোন, এই যে চারটা প্রসেস লিখেছে, অপারেটিং সিস্টেম নিজে একটা সেপারেট প্রসেস, একাধিক আর কি, P1 P2 P3, এর মধ্যে কোন প্রসেসটা বা কোন প্রসেসগুলো ডাটা বেশি শেয়ার করে? কে বলতে পারবে? দেখি কি মনে হয় জেনারেলি? স্যার ওএস। হ্যাঁ কেন? কারণ ওই যে ওএস তো ডাটা রিসিভ করে, তাই না? বিভিন্ন প্রসেসের কাছ থেকে সিস্টেম কল রিসিভ করে, এই রিসিভ করে, তারপরে প্রিন্ট কমান্ড রিসিভ করে। তুমি যখন কন্ট্রোল সি দিয়ে কপি করো, ক্লিপবোর্ডে ডাটা যায় না? ক্লিপবোর্ডটাও কার বলো তো? ওএস এর না? জি স্যার। তাহলে বলো তো সবচেয়ে বেশি ডাটা শেয়ার করে কে বলো তো? ওএস। এমন তো হইতে পারে না যে P1 আর P2 জীবনেও তাদের সাথে কারণ কোনো ডাটা শেয়ার নাই। P1 হচ্ছে গুগল ক্রোম আর এমএস ওয়ার্ড, তো ডাটা শেয়ার করতেই হবে, এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার আছে? না স্যার। আমাকে বলো তো গুগল ক্রোম আর মাইক্রোসফট ওয়ার্ড কি আসলে ডাটা শেয়ার করে কিনা? কে বলতে পারবা? গুগল ক্রোম আর এমএস ওয়ার্ড ডাটা শেয়ার করে কিনা? গুগল ক্রোম মাইক্রোসফট ওয়ার্ড ডাটা শেয়ার করে কিনা? রেইজ কন্ডিশন হতে পারে কিনা ক্রোম আর ওয়ার্ডের মধ্যে? তোমার হয়তো মাথায় আসতে পারে যে স্যার আমি তো ক্রোম থেকে কিছু কপি করে ওয়ার্ডে পেস্ট করতে পারি, ঠিক কিনা? জি স্যার। কিন্তু আসলে কি তুমি ক্রোম থেকে ওয়ার্ডের সাথে শেয়ার করছো ডাটা, নাকি তুমি যখন কপি করতেছো ডাটা তো যাচ্ছে অপারেটিং সিস্টেমের ক্লিপবোর্ডে, যাচ্ছে না? ঠিক কিনা বলো তো? তাহলে তো আসলে তুমি তো গুগল ক্রোম থেকে ওএস এর কাছে ডাটা দিছো, আবার ওএস এর কাছ থেকে ডাটা ওয়ার্ডে পেস্ট করছো। তাহলে তো তুমি আসলে গুগল ক্রোমের সাথে ওয়ার্ডের কোনো শেয়ারিং নাই। শেয়ারিং তো গুগল ক্রোম আর ওয়ার্ডের সাথে অপারেটিং সিস্টেমে, ঠিক কিনা? তাহলে সব
সবচেয়ে বেশি ডাটা শেয়ারিং আমরা দেখতেছি, সবচেয়ে বেশি ডাটা শেয়ারিং করা হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন তাহলে চিন্তা করে দেখো, যেহেতু প্রসেস গুলো তাদের ডাটা অপারেটিং সিস্টেমের কাছে বিশ্বাস করে হ্যান্ড ওভার করে, অপারেটিং সিস্টেম যদি বলে যে আমার এখানে রেজ কন্ডিশন হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না, তোমার ডাটা লস হয়ে গেছে, তুমি কপি করছিলা, কপিটা নাই, তুমি প্রিন্ট কমান্ড দিছো, প্রিন্ট কমান্ডটা লস হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না, তাহলে বলো তো এই অপারেটিং সিস্টেম কি বেশি দিন চলবে কিনা? না না স্যার। স্যার। তাহলে আসলে রেজ কন্ডিশন আটকানোর দায় দায়িত্ব কার বেশি বলো তো? প্রসেস গুলো নিজের নাকি অপারেটিং সিস্টেমের দায় দায়িত্ব বেশি বলো তো রেজ কন্ডিশন আটকানোর? ওএস স্যার। ওএস এরই আটকানোর বেশি, কারণ ওএস নিজেই ডাটা শেয়ার করে সবার সাথে, এবং ওই ডাটা লস হলে ওই ইউজাররা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে যে আর এই অপারেটিং সিস্টেমে তো কোনো কিছুই ঠিকঠাক কাজ করে না, কপি দেই আরেকটা উল্টাপাল্টা পেস্ট হয়, একজনের ডাটা আরেকজনেরটা পেস্ট হয়, হ্যাঁ প্রিন্ট কমান্ড দিলাম একটা, ভুলে আরেকটা প্রিন্ট হচ্ছে, আমারটা লস হয়ে গেছে, তাহলে এই অপারেটিং সিস্টেম বেশি দিন ইউজ করা যাবে না। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার যে রেজ কন্ডিশনের যে ঘটনাটা ঘটবে, এটা বেশি ঘটবে হচ্ছে ওএস এর সাথে। তাহলে ওএস কি করতে হবে? নিজ দায়িত্ব নিয়ে একটা ভালো সমাধান দিতে হবে না, হাত পা গুটায় রাখলে হবে যে না আমি জানি না কিছু? এইটুকু বুঝতে পারছো কিনা? দেখো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা? স্যার। তাহলে ওএসই আসলে তোমাকে এখন এই রেজ কন্ডিশন আটকানোর জন্য একটা সলিউশন দিবে, যেটা সে নিজে ব্যবহার করবে, এবং লাকিলি অপারেটিং সিস্টেম যেটা নিজে ব্যবহার করবে এটা আবার সে ওপেন করে দিছে সবার জন্য, যে আমি তো রেজ কন্ডিশন আটকানোর জন্য এই টেকনিক ইউজ করি, আবার এই যে এটা আমি তোমাদের জন্য ওপেন করে দিলাম। সো আমরা লাকিলি যেটা করতে পারবো, P1 আর P2 যদি কোনো কারণে ডাটা শেয়ার করে, তাহলে সে অপারেটিং সিস্টেমের যে সলিউশনটা ওইটা ব্যবহার করে নিজেদের মধ্যে ডাটা শেয়ার করতে পারবে। তাহলে বলতো ওই যে দায় দায়িত্ব ঘাট থেকে নেমে গেল না? এখন প্রিন্টারের এই যে এখানে দেখো, এখন এই যে এখানে চিন্তা করো, কোথায় গেলাম, এই যে এখানে, এখন তুমি যদি এখানে ডাটা রাখতে চাও, এটাকে লক করার দায়িত্ব কি তোমার নিজের এখন আর, নাকি ওএস নিজেই লক করবে এটাকে? ওএস স্যার। তার মানে অপারেটিং সিস্টেম কি করবে, এখন প্রসেসকে বলবে তুমি তোমার ডাটা দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু ডাটা দেওয়ার আগে এই কিউটাকে লক করা এবং আনলক করা এটা আমার কোডের মধ্যেই থাকবে। সো তোমাকে লক করেই ঢুকতে হবে আমার কোড, এবং আমার কোডেই সেটা লকিং এর ফ্যাসিলিটিসটা দিবে, কাজে গ্যারান্টি থাকবে যে এখানে কোনো রেজ কন্ডিশন হবে না। আবার তুমি যখন বের হয়ে যাবা, আমার কোডের ভিতরে আনলকের কোড আছে, সেটা তুমি এক্সিকিউট করে বের হয়ে যাবা, কাজে তুমি যে ভুলবশত আনলক করার কমান্ডটা লিখতে ভুলে যাবা এরকম কোনো সম্ভাবনা এখানে নাই। সো এখানে এখন আমরা যে সলিউশনগুলো এখন দেখব, সেই সলিউশনগুলোতে অপারেটিং সিস্টেম বা যেই প্রসেস ডাটা শেয়ার করবে সেই তোমার লকিং মেকানিজমটা প্রোভাইড করবে, সেই নিজ দায়িত্বে লকিং করে দিবে, লক করে দিবে, এবং প্রসেস এক্সিট করার সময় আবার আনলক করার ব্যবস্থা করবে। তাহলে এই ধরনের সলিউশন, এটাকে আমরা বলি, দেখো এই যে সেমাফোর, আমরা আজকে আর এটা শুরু করব না, এই যে এখানে শুধু নামটা দেখাই, এই যে এখানে দেখো এই যে সেমাফোরস, এই সেমাফোর ডাটা স্ট্রাকচার এবং এটা কিভাবে কাজ করে এটা আমরা আগামী ক্লাসে দেখব, এটা এই অল্প সময় হবে না, আগামী ক্লাসে এটা দেখব, এবং এটা দিয়ে আমরা এই যে প্রোডিউসার কনজিউমার প্রবলেম, এটা আমরা আবার আবার সলভ করব এই সেমাফোর দিয়ে। তখন দেখবো যে আমরা এখানে রেজ কন্ডিশনও থাকবে না, আবার তোমার ওই যে বিজি ওয়েটিং কোনো কিছুই থাকবে না। তার মানে আমরা এখন একটা প্রপার সলিউশনের দিকে যাব। ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, বোঝা গেল কিনা সেটাও একটু ফিডব্যাক দিতে পারো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে আমি যেটা করব, যে এই যে আমরা সেমাফোরের কথা বললাম, এটার আমরা এক্সাম্পল, এবং এটা দিয়ে আমরা 2-3টা এক্সাম্পল দেখব, ঠিক আছে, কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করছি আজকে।